আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন আরটিভিতে এই সময় নিয়মিত সম্প্রচার হয়, দেখার আমন্ত্রণ রইল। দর্শক, রাজধানী ঢাকা সহ সারা দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যাকাণ্ড, ধর্ষণ, ইভটিজিং সহ নানান অপরাধ প্রবণতা ক্রমাগত যেন বেড়ে চলেছে। কঠোর হাতে এসব অপরাধ দমনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দ্রুত নির্বাচিত সরকার দায়িত্ব নিলে এসব অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ সহজ হবে বলে মনে করে দলটি। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির প্রধান বলার চেষ্টা করছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য অনুকূল নয়। এদিকে রাজধানীতে অনেকটা হঠাৎ করেই মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর। ঠেকাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র তকমা দেয়ার ষড়যন্ত্রের অংশ হিজবুত তাহরীর এই মিছিল। এমন একটি বাস্তবতা দর্শক আজ আমাদের আলোচনার বিষয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দায় কার? এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর শামীম রেজা, এবং আরও আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান। তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে আজকে যে আলোচ্য বিষয় সে বিষয়ে প্রশ্ন রাখতে পারেন। একজন সচেতন নাগরিক হিসাবে আপনি যা ভাবছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পিছনে কি কারণ, কি প্রেক্ষাপট আছে, সেগুলো আমরা শুনতে চাই। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। শুরুতেই মাহমুদা হাবিবা, আপনার কাছে আসতে চাই যে একেবারে শিরোনামের সাথে মিল রেখে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির এই যে অবনতির কথা আপনারা বলছেন, বিশেষজ্ঞরা বলছে, রাজনৈতিক দল বলছে, আমরা যে চারপাশে তাকালে দেখছি গণমাধ্যমে ক্রমাগত যে প্রতিবেদনগুলো প্রকাশ পাচ্ছে। আজকে মাগুরে 8 বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে, আইসিইউতে আছে। এই অবনতির পিছনের কারণগুলো আপনি কিভাবে দেখেন বা আপনার দল কিভাবে দেখে? ধন্যবাদ আপনাকে, এবং আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আরেকটা কারণে। আজকে আপনার শোতে আমার প্রথম, এবং আমি সহ আলোচকদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি গত কিছু দিনে আমরা সবাই যেটা খেয়াল করছি, 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেওয়ার পর থেকে যেটা কিছুদিন পর্যন্ত আইনশৃঙ্খলা এক ধরনের অস্থিরতা ছিল, সেখানে সাধারণ জনগণের এক ধরনের অংশগ্রহণ ছিল যেন আইনশৃঙ্খলাটা মোটামুটিভাবে মানে বজায় থাকে। এবং আমরা দেখেছি যে ডাকাত আসছে, সেটাতে পাহারা দিয়েছেন সাধারণ মানুষজন ছিলেন রাস্তায়, কারণ তারা এটা বিবেচনা করার চেষ্টা করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আগের সরকারের একেবারে প্রধান টুল ছিল নির্যাতন নিপীড়ন টিকে থাকা, এবং বিশেষ করে জুলাই আগস্টের যে ভয়াবহ এবং হৃদয় বিদারক ঘটনাগুলো ঘটেছে তার অন্যতম প্রধান ভিলেন হিসেবেও আসলে এই বাহিনীটা দাঁড়িয়ে যায়। ফলে ওই সময় যে সমস্যাটা ছিল, তখন সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সহনশীলতা ছিল, তাদের অংশগ্রহণ ছিল। রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, ছাত্ররা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু অনেক কয় মাস হয়ে গেছে। এটা আপনি বলছেন যে আপনারা সহযোগিতা করছেন, শিক্ষার্থীরা সহযোগিতা করছে, তাহলে অসহযোগিতার কর্নারটা কোথায়? আচ্ছা, আমি জাস্ট আপনাকে শুরুর কথাটা বলছি। হ্যাঁ, এটা কিন্তু অলমোস্ট 7 মাস, আমরা বোধহয় অলমোস্ট 7 মাস, আগস্ট থেকে নিয়ে প্রথম 2-3 মাসের মধ্যেই দেখা গেছে ট্রাফিকও কিন্তু কন্ট্রোল করেছে বাচ্চারা। হ্যাঁ, এবং পরবর্তীতে আপনি দেখেন যে ক্রমশ জিনিস আমরা আশা করেছি যে সিচুয়েশন স্বাভাবিক হবে এবং আইন শৃঙ্খলা একটু ইমপ্রুভ করবে। এই মাস, বিশেষ করে গত মাস থেকে যেন মনে হচ্ছে যে এটা অনেক বেশি মানে এটা চোখে পড়ছে। নানা ধরনের দাবি দাওয়া যেগুলো ছিল এর আগে আমরা দেখেছি, বিডিআর থেকে শুরু করে বিভিন্ন সমাজের অংশ তাদের দাবি দাওয়া পেশ করেছে, ওটার একটা ধরন। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে একেবারে সরাসরি আইন শৃঙ্খলা, মানে একেবারে সরাসরি অপরাধ প্রবণতাটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। যদিও এদিকে যৌথ বাহিনীর আপনার ডেভিল হান্টও চলছে, কিন্তু এইটার তো ঠিক প্রভাব আপনার রাস্তাঘাটে পড়ছে না। সমস্যাটা হচ্ছে 7 মাস পরেও যদি আমাকে ওই বিবেচনাটা রাখতে হয়, বা রাজনৈতিক দল হিসেবে কিংবা বিভিন্ন আমরা যারা স্টেক হোল্ডার তাদেরকে যদি আমাদেরকে মানে সরকারের এই যে ব্যর্থতাটা, এইটাকে আমরা মানে একটা সময় পর্যন্ত এটা সহনশীল ছিল, কিন্তু আর কিন্তু সহনশীল নাই কারোর জন্যই না। এটাকে মাহমুদা আপা যে এটা বুঝতে পারছেন কিনা যে আপনার দল কিংবা আপনি যে স্বাভাবিক যে হচ্ছে না 7 মাস পর, এটা কারো স্বার্থে স্বাভাবিক হচ্ছে? এখানে তো অনেকগুলো ফ্যাক্টর ভাইয়া, এখানে তো অফকোর্স এখানে অভিযোগ আছে, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তার মধ্যে প্রধান ফ্যাক্টর
বিষয় হচ্ছে যে আমাদের কখনোই ভোলা উচিত না যে আমরা কাদের বিরুদ্ধে আর কি এই অভ্যুত্থানে কাদের বিরুদ্ধে বিজয়ী হয়েছি। এখানে যে অভ্যুত্থানের যে বিজয়টা যারা চলে গেছেন বা যেই সরকার তার সাপরিষদ এই দেশ থেকে পালিয়ে গেছেন, তাদের যে হিউজ লোকজন সারা দেশ জুড়ে আছে, তাদের সারাক্ষণ আমরা এক ধরনের হুঙ্কারও শুনি, টেসবুকের কারণে শোনা যায় নানা পরিকল্পনার কথা, হিউজ টাকা পয়সা দেশের ভিতরে আছে। আপনি যদি খেয়াল করেন অ্যারেস্টের ধরন, আপনি মানে যারা সরাসরি মানে অংশ নিয়েছিলেন নানা ধরনের অপরাধে, তাদের আসলে অ্যারেস্টের সংখ্যাটা কম প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে অর্থ উদ্ধার, সারা দেশব্যাপী কিন্তু অর্থ উদ্ধারের মানে এটা আশানুরূপ না, একেবারেই না। বোধহয় 2 থেকে 3%ও টাকা পয়সা যেটা বিভিন্ন জায়গায় আছে সেগুলো আসলে উদ্ধার হয়নি। এর বাইরে আরো কিছু বিষয় আছে। অস্ত্র লুট হয়েছিল কিছু, ওই অস্ত্রগুলো কোথায় আছে আমরা কিন্তু হদিশ জানি না। এখনো পরিপূর্ণভাবে না, পরিপূর্ণ কেন? আপনি কি 10%ও বলতে পারবেন? পরিপূর্ণ তো পরের কথা। আপনি কি 10%ও বলতে পারবেন যে অস্ত্র উদ্ধার হয়েছে? বলার সুযোগ নাই। আপনি বড় বড় নেতা যারা অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পর্যন্ত চলছে, এবং এই অভিযানে কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে গেছে অলরেডি 2টো, ঠিক আছে? কারণ অভিযান ব্যাপক হলে নানা ঘটনা ঘটে। কিন্তু দেখেন আপনি মানে আরেকটা জিনিস আপনি দেখেন, বড় বড় নেতা যাদেরকে দেশের ভেতরে নানা জায়গায় দেখা গেছে, তাদেরকে যখন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় চলে গেছেন বাইরে, মনে হয় যেন স্টেটের ভিতরে আরেকটা স্টেট ফাংশন করছে, যেটা সবচেয়ে অ্যালার্মিং। যে চাইলেও ইচ্ছা থাকা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার তার কমপ্লিট মানে আসলে এটা নিয়ন্ত্রণে আনতে পারছে না। এই প্রসঙ্গে কেউ আপনার দলের কোনো নেতাকে অভিযোগ করে থাকেন অপরাধের সাথে, আপনার তৃণমূল পর্যায়ে কোনো নেতাও সম্পৃক্ত আছেন, আপনারা সাংগঠনিক ব্যবস্থাও নিয়েছেন। কিন্তু গণঅভ্যুত্থানের পরে যে বিএনপি প্রায় 17 বছর ধরে সংগ্রাম করলো, যে সরকারের বিরুদ্ধে তারা লড়াই করতে গিয়ে নির্যাতন নিপীড়নের শিকার হলো, তারা গণঅভ্যুত্থানের পরে কেন নিজেদেরকে সাংগঠনিক ভিত্তি বা আদর্শের মধ্যে রাখতে পারলো না? তাদেরও কেউ কেন অপরাধের সাথে জড়ালো কেন? বিএনপি তো অত্যন্ত বৃহৎ একটা দল ভাই, সেখানে অসংখ্য নেতাকর্মী আছেন। যেখানে ঘটনাগুলো ঘটেছে আমরা চেষ্টা করেছি ব্যবস্থা নেয়ার। কিন্তু দেখেন, একই সাথে আরও একটা কথা আমরা বারবার আহ্বান জানিয়েছি সরকারের প্রতি, যে এমনকি আমাদের দলীয় লোকজনও যদি কোথাও ইনভলভ থাকে, আমি আবারও বলি, এই টক শোতে ওপেন বলছি, যে আমাদের দলীয় যেখানে নেতাকর্মীরা ইনভলভ থাকবেন তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এটা তো আমরা তো ভাই পার্টি অ্যাট পাওয়ার নয়, আমরা তো রাষ্ট্র পরিচালনা করছি না যে আমরা থানায় তাদেরকে মানে অনুরোধ জানাতে পারবো যে আপনারা ধরেন। যেখানে অন্যায় হবে, সেই অন্যায়ে জামাতে অংশ নিয়েছে না, সেই অন্যায়ের ভাগিদার বিএনপি না, সেই অন্যায়ের ভাগিদার সমন্বয়ক, ওটা তো দেখার দরকার নাই। আপনাকে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে হয় এবং যদি দেশের মানুষকে স্বস্তি দিতে হয়, অপরাধ যেখানে ঘটছে সেখানে যারাই করছে এবং ইনস্ট্যান্ট ব্যবস্থাটা নিতে হবে। এবং এটা একটা মেসেজ। আরো আলোচনা শুনবো মোহাম্মদ হাবিব আপা, অসংখ্য ধন্যবাদ। নাজমুল হাসান, আসতে চাই যে এই যে আজকে আমরা দেখলাম যে অনেকটা কেউ বলছেন পূর্ব ঘোষিত, বা আমরা কেউ বলছেন হঠাৎ করেই, যেভাবে আমরা বলি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর যে রাজনৈতিক যে কর্মসূচি, পুলিশের সাথে সংঘর্ষ, এবং এই প্রেক্ষাপট বাংলাদেশকে বিশ্লেষকদের অনেকেই বলছেন যে আসলে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র তকমা দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে কিনা, এই বিষয় নিয়ে আপনাদের বিশ্লেষণ কি? ধন্যবাদ। যারা আমাদেরকে শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই বিষয়টা খুবই আমাদের জন্য অ্যালার্মিং একটা বিষয়, যে আপনি বলেন হঠাৎ করে একটা প্রোগ্রাম করা, এটা আমি এই বিষয়ে দ্বিমত প্রকাশ করছি। যে হিজবুত তাহরীর তারা প্রায় 1 সপ্তাহ যাবত প্রচারণা করছে। আপনি যদি ঢাকার প্রত্যেকটা অলিগলিতে দেখেন, সেখানে তাদের পোস্টার দেখতে পাবেন। এবং তারা 7ই মার্চ প্রোগ্রাম করবে, ঢাকা বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে প্রোগ্রাম করে, সেগুলো আগে থেকে লেখা ছিল। ইভেন গতকালকেও ডিএমপি কমিশনার থেকে বলেছিল যে হিজবুত তাহরীরের বিষয়ে আমরা একদম জিরো টলারেন্স। আজকে আমরা দেখতে পেলাম তারা প্রোগ্রাম করলো এবং 30 মিনিট মার্চ করলো, মিছিল করলো, সেখানে পুলিশ ছিল মাত্র 4-5 জন। একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যখন প্রায় আধা ঘন্টা যাবো ঢাকার প্রাণকেন্দ্রে ফকিরাপুর, কাকরাইল, বিজয়নগর, পল্টন এই এরিয়াতে মিছিল করে, এবং সেখানে যখন পুলিশ প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করে প্রথম দিকে, সেটা আমাদের জন্য খুবই একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। এখন তাকে সামগ্রিকভাবে জিরো টলারেন্স বলার সুযোগ নাই, সেটাই অবশ্যই প্রশ্নবিদ্ধ। কারণ একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেখানে তারা একটা প্রোগ্রাম করার জন্য অ্যানাউন্সমেন্ট দিচ্ছে অনেক আগে থেকে, সেক্ষেত্রে আমাদের প্রশাসনের অবস্থান কোথায়, আমাদের গোয়েন্দা সংস্থা কোথায় কাজ করছে, ভয় কোথায়? আপনি কি মনে করেন কোনো ভয় আছে? ভয় তো অবশ্যই আছে। যখন দেখছি আমরা একটা নিষিদ্ধ সংগঠন যখন চোখের সামনে দৃশ্যমানভাবে কাজ করছে, তখন মানুষ মনে করে যে প্রশাসনের আসলে পাওয়ার নাই। তখনই কিন্তু চুরি ছিনতাই থেকে শুরু করে বিভিন্ন অকারেন্স হচ্ছে। এখানে যদি আবার হিজবুত তাহরীর আছে নাকি অন্য কেউ আছে কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা। আরেকটা বিষয় আমি তাদের মিছিলে দেখলাম, সেখানে ইংলিশ প্লে কার্ড আছে। তারা তো খিলাফত চাচ্ছে, তো এখানে ইংলিশ প্লে কার্ড কেন দরকার আছে? এখন আরেকটা বিষয় দেখেন, 13ই মার্চ সম্ভবত আমাদের বাংলাদেশের জাতিসংঘের মহাসচিব আসার কথা ছিল। এখন এই যে বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশকে একটা টেরোরিস্ট কান্ট্রি বা বিভিন্নভাবে এর আগে আমরা দেখতে পাচ্ছি পরাজিত শক্তি, ফেসিস্ট শেখ হাসিনা দোষরা কিন্তু কন্টিনিউয়াসলি প্রচার করে যাচ্ছে।
সেই জায়গাতে আমি মনে করি তাদেরকে নতুন একটা মুখরোচক শব্দ, মুখরোচক একটা ঘটনাকে ওই বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার উপহার দিয়েছে। জি। এটা আমরা মনে করি দেশের মানুষের জন্য এটা ভীতিকর একটা পরিস্থিতি। কারণ যেখানে আমরা ছাত্রলীগ অনেক জায়গায় মিটিং মিছিল করতেছে, আওয়ামী লীগের অনেক সময় মিছিল করতেছে, তাদেরকে ধরতে পারছে না। তো পুলিশের এখানে নির্বিকার ভূমিকা, স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা কি, বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেগুলো আছে তারা আসলে কাজ করছে কিনা, যদি না কাজ করে তাদেরকে কেন না, এগুলো কেউ জবাব দিতে আশ্রয় বলা হচ্ছে প্রশ্রয় না? দিচ্ছে কিনা যেটা আপনি বলছেন, কারা অবশ্যই। আশ্রয় প্রশ্রয় দিতে পারে? অবশ্যই এখানে দেখেন যে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এটা প্রশাসনের দায়িত্ব, আমার আপনার দায়িত্ব না। তারা তো এক সপ্তাহ থেকেই বলতেছে, তারা তো অনেক বেশি শক্তিশালী নেটওয়ার্ক সেটা থেকে তো শুরু করে জানার প্রশাসন কথা। বা আইন শৃঙ্খলা বাহিনী, সেটি তো তাদের দায়িত্ব আছেই, সেটা তো আমরা বলছি স্পষ্ট করে, তারাও বলছেন। কিন্তু রাজনৈতিক যে সমীকরণ সামনে নির্বাচনকে কেন্দ্র করে, সেই জায়গা থেকে কোনো রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের কোনো সন্ধান আপনার কাছে মনে হয়? এখন আসলে দেখেন রাজনীতিক আশ্রয়প্রশ্রয় থাকতেও পারে, যতই প্রপাগান্ডা ছড়াক বা যতই এখানে প্রতিহিংসাপরায়ণ আচরণ করুক না কেন, আপনি যেহেতু রাষ্ট্রের দায়িত্বে আছেন, আপনি যখন পুলিশের দায়িত্বে আছেন, আপনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে আছেন, আপনার কিন্তু সবকিছু যেখানে খারাপ কিছু দেখছেন এটাকে আপনার টেক ওভার করা উচিত ছিল। আমি মনে করি রাষ্ট্রের এখানে নির্বিকার ভূমিকার কারণে দেশের আরও যে পরিস্থিতি সেখানে খারাপ হচ্ছে। অধ্যাপক, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর শামীম রেজা স্যার, আসতে চাই যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে আগামী নির্বাচনের প্রেক্ষাপট জড়িত, এই কথাও জাতীয় নাগরিক পার্টি থেকে বলা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের যে ভোগান্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি ক্রমাগত ঘটছে, এর সাথে নির্বাচন, সংস্কার, রাজনীতি সবকিছু মিলে একটা সম্পর্ক দেখছেন অনেকেই। আপনি কি সেই সম্পর্ক দেখেন, নাকি আপনি ভিন্ন কোনো কিছু দেখেন? সম্পর্ক তো যে যার অবস্থান থেকে তারা দেখেন, তাই না? জি। তার আগে বলেনি যে আমার যে তরুণ আলোচক, তার সঙ্গে এর আগেও বসার সুযোগ হয়েছে, তিনিও খুব ভালো বলেন, মাহমুদাও খুব ভালো বলেন, এবং আমরা তো নারী দিবস বোধহয় পার হয়ে এসেছি। তারপরে আমি মনে করি যে আমাদের রাজনীতিতে আরও নারী নেতৃত্ব দরকার, এবং আমরা তো পুরুষরা অনেকদিন রাজনীতি করলাম, তেমন তো বড় কোনো পরিবর্তন করতে পারলাম না। তো যদি মাহমুদারা আরও বেশি সংখ্যায় যুক্ত, যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে বলছে, আমি মনে করি দলের জন্য সেটা ভালো হবে। এবং পুরুষরা আমরা এত বেশি বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে গেছি যে আমাদের অন্তত দেখা উচিত যে আমাদের নারী নেতৃত্ব আসলে এগুলো কমে কিনা। যদিও হয়তো আমি জানি না এটা যৌক্তিকভাবে কতটুকু প্রমাণ করা যাবে। তাদের প্রতি আমাদের ভালোবাসা জানিয়েই আলোচনা শুরু করছি। দেখেন, এই আমরা তো কয়েকদিন সরকারবিহীন ছিলাম, 3 দিন একটা দেশ সরকারবিহীন, কিন্তু একটা যেনতেন ঘটনা না। তাতে তো আমরা শঙ্কিত হইনি। আমরা ভেবেছি যে তরুণরা আছে, আমরা সবাই একত্রিত আছি, আমাদের রাজনৈতিক যে দলগুলো দেশের অভ্যন্তরে আছে তারা আছে, তাদেরকে মনে করেছি আমরা যে আমাদের রক্ষা কবচ, যে আমাদের কে কী করবে। এরপরে আমরা ওই অর্থে ধরলে সরকার গঠন করে কার্যকর হতে হতে প্রায় 7 দিন লেগেছে। তখন কিন্তু আমাদের প্রসঙ্গগুলো ওঠেনি, কারণ আমরা সবাই তখন এক ধরনের একীভূত একটা অবস্থায় ছিলাম, এবং প্রত্যেকে আমরা সম্ভবত যে যার ভূমিকা তখন পালন করতে পেরেছি। এখন আমার কাছে কোনো উত্তর নেই। আমি যদি আমার পর্যবেক্ষণগুলো একটা একটা করে বলি, আপনি নিজেও বোধহয় সাক্ষাৎকার দিয়েছেন অন্য একটা টেলিভিশন চ্যানেলে, আমি লক্ষ্য করলাম, যদি আপনার অন্য পরিচয়ও আছে এই অনুষ্ঠান সঞ্চালকের বাইরে। স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যগুলো দিচ্ছেন যে আগের কেউ এই অনাচারগুলো করছে এবং এই কাজগুলো, তাহলে আমরা এই বক্তব্য তো শুনেছি প্রায় 15-17 বছর, কেউ নাকি কেউ একজন করে, তাহলে আমরা সেই কেউ তাকে চিহ্নিত করতে পারছি না কেন? আমরা তো সেটাই জানতে চাই। মানে সেই পুরাতন কায়দা যে নিজেরা না পারলে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়া। আমি কায়দা কিনা আমি বলতে চাই না, বক্তব্য একই রকম। আমি এই বক্তব্যের উত্তরে যদি এখন প্রশ্ন করি, যে প্রসঙ্গ আপনি তুলেছেন যে কেন পরিবর্তন করা যাচ্ছে না, আমরা কি দেখতে পেরেছি যে এই ব্যক্তিকে ধরা হলো, এই ব্যক্তির এই রাজনৈতিক পরিচয় ছিল বা এই অর্থায়নের কারণে এবং জায়গা থেকে তারা এই কাজটি করছেন গেল? আপনি দেখেন, আমরা যে পরিমাণে দাবির মুখোমুখি হয়েছিলাম, প্রচুর দাবি। আপনার এই চ্যানেলে কয়েক অনুষ্ঠান আগে দেখানো হয়েছিল যে কয়শো দাবি, এবং এক দাবি হয়তো 7 বার 8 বার, সব মিলে বোধহয় 600-র উপরে যাবে এরকম একটা সংখ্যা। এই সংখ্যাতে এতদিনে আরও বেড়েছে। এই দাবিগুলোর সবগুলোর কি যৌক্তিকতা ছিল? কোনোটা এই সরকার কেন, আরও 1-2টো সরকার পরেও হয়তো পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব না, কারণ সেটা বৃহৎ পরিকল্পনার অংশ। কোনোটা সম্ভব, কোনোটা হয়তো রাজনৈতিক সরকার আসলে পারবে, কোনোটা হয়তো এই সরকার কোনোভাবে পারবে। আপনি খেয়াল করুন, কোনো প্রতিবাদকে কিন্তু সমালোচনা করা হলো না। আমরা সমালোচনা মানে কিন্তু এই বলিনি যে তারপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হোক, তারপর লাঠিচার্জ করা হোক। কোনো একটা বিবৃতিকে আমরা পেয়েছি যে দেখেন এটা কিন্তু যথেষ্ট যৌক্তিক না, আপনি আপনার দাবিগুলো দেন, আমরা পরবর্তীতে কমিশন হোক, কমিটি হোক, তারপরে আমরা দেখব। আমরা প্রত্যেকে একটা অবারিত সুযোগ দিলাম, এবং আমরা বললাম যথেষ্ট উদারভাবে, আমরাও সমর্থন যোগালাম যে ভাই এতদিন বলতে পারেনি, বলতে দেন। কিন্তু বলতে দেওয়ার কারণে আপনার কি কি ঘটেছে সেগুলো আপনি খেয়াল করেন। আপনার নগরের সড়ক ব্যবস্থা ভেঙে পড়েছে, পরিবহন ব্যবস্থার অবস্থাটা আপনি চিন্তা করেন। এখন যে মাইক্রো ইনসিডেন্টসগুলোর মুখোমুখি প্রতিদিন হচ্ছে, এই ইনসিডেন্ট যে বাংলাদেশে নতুন তা আমি বলছি না, কিন্তু বিচিত্র ফর্মে শিশু নির্যাতন থেকে শুরু করে, নারী নির্যাতন থেকে শুরু করে, বাসে
ডাকাতি থেকে শুরু করে বিদেশিকে সন্দেহজনকভাবে পেটানো থেকে শুরু করে ইরানের দুই গণপিটুনি থেকে শুরু করে বিচিত্র ফর্মে, মানে মব তো দূরে, এখন অসংখ্য মাইক্রো ইনসিডেন্টস নিয়ে আমরা পাগল হয়ে যাচ্ছি যে কোনটাকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো, কোনটাকে মোকাবেলার পরিস্থিতিতে আমরা কিভাবে যাব। পুলিশের স্যার এই প্রসঙ্গে যে বিগত সরকারের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা বা সরকারের কারো কারো অভিযোগ আছে, সেটা তো একটা অভিযোগের প্রেক্ষাপট তো আছেই। আমরা বলছি যে তদন্ত করে এটা ক্ষতি দেখা হোক, কিন্তু বর্তমান সময়ের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের কারণে কোনো সমীকরণ আছে কিনা এর পিছনে? দেখেন, সমীকরণ তো খুঁজে বের করা যেতেই পারে, আপনার সমীকরণের সঙ্গে আমার সমীকরণ হয়তো মিলবে না। আমি আমার পর্যবেক্ষণগুলো যে কারণে আমি বলছিলাম, মোটা দাগে যদি এগুলোকে এক জায়গায় করে আসে, পুলিশ বাহিনীকে আপনি এখনো পুনর্গঠিত করতে পেরেছেন কিনা? পুলিশ বাহিনীর পুনর্গঠন কিন্তু সেনাবাহিনীর গঠনের মতো না। আপনাকে মনে রাখতে যে পুলিশ বাহিনীর পুনর্গঠনের কিন্তু একটা রাজনীতি আছে, এটাও কিন্তু এসেনশিয়ালি যে পলিটিক্যাল স্টেপ, যদিও সে রাজনীতির বাইরে থাকবে, কিন্তু পুলিশ বাহিনীর ভবিষ্যৎ কি হবে, কি ধরনের বৈশিষ্ট্য পরিচালিত হবে, এটা কিন্তু রাজনীতি, যখন আমরা বলি রাজনৈতিক দল বলি না, আমরা রাজনৈতিক পরিমণ্ডলের কথা বলি, এটাও কিন্তু একটা বড় পলিটিক্যাল ডিসিশন। আপনি এই মুহূর্তে এখন পর্যন্ত পুলিশ বাহিনীর প্রথমে কি শুনতে হলো যে তাদের মনোবল ভেঙে গেছে, তারা একত্রিত হননি, থানাগুলো পুনরুজ্জীবিত করা যাচ্ছে না, এইভাবে কেটে গেল আমাদের কয়েক মাস। এখন যদি আমরা এই পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে পুনরুজ্জীবিত না করতে পারি, পুনর্গঠিত না করতে পারি, এবং একটা মেজর পলিটিক্যাল ডিসিশন যেখানে রিকোয়ার্ড, সেটার ব্যাপারে যদি অনিশ্চয়তা দেখা যায়, তাহলে কি কি ঘটে? আপনি অপরাধ বিজ্ঞান নিয়ে কাজ করেন, প্রত্যেক ব্যক্তি এখন স্বয়ংক্রিয়, প্রত্যেক ব্যক্তি এখন স্বয়ংক্রিয় ভূমিকা পালন করছেন। আমরা চেয়েছিলাম যে প্রত্যেক নাগরিকের এজেন্সি এবং অটোনমি তৈরি হোক, যে নতুন বাস্তবতায় প্রত্যেক ব্যক্তি সক্রিয় একজন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করবেন, সক্রিয় ভূমিকা রাখবেন। এটাই তো তরুণরা আমাদেরকে বলেছিলেন, যেটা আমরা বয়স্করা পারিনি। আমরা এখন দেখছি প্রত্যেক ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন তিনি কি করবেন বা তিনি কি করবেন না, এবং সেটা সাংঘাতিকভাবে অপরাধ প্রবণতাকে উস্কে দিচ্ছে। আমি এর মনস্তাত্ত্বিক বিশ্লেষণে যাচ্ছি না। আপনি প্রত্যেকটা রাস্তায় ব্যক্তির সঙ্গে কথা বলুন, প্রত্যেকের অভিজ্ঞতার কথা চিন্তা করুন, প্রতি ব্যক্তি মনে হচ্ছে যে আমাকেই আমার সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি আমার কাছে এটার এই মুহূর্তে একটা সারাংশ চান, আমি 2-3 লাইনে বলবো। একটা হলো যে আমরা অসংখ্য নন স্টেট অ্যাক্টরের উত্থান দেখতে পাচ্ছি, এবং এই নন স্টেট তার ধরনটা কেমন? তার ধরনটা অবশ্যই ভালো না, কারণ আমি যে স্টেট অ্যাক্টরকে চিনি না, বা আমি যে অ্যাক্টরকে চিনি না, তার সম্পর্কে আমি কি বিশ্লেষণ করব? আমার যদি তার সম্পর্কে সন্দেহ থাকে, আমি যদি জানি না যে সে আসলে কার হয়ে কাজ করছে, তার উদ্দেশ্য কি, সে কি আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানের হয়ে কাজ করে, সে কি আমার দেশের অভ্যন্তরে কারোর জন্য সহায়তা যোগায়, আমি তো ভাই তার কাঠামো জানি না। মানে কার রাজনৈতিক বাড়ি কোথায় এখন আমি একেবারে আমি খুব সংক্ষেপে বলে আপনাকে ছেড়ে দিচ্ছি যে এক হলো যে এই যে নন স্টেট অ্যাক্টরসটা আসছে, তাদের ব্যাপারে সরকারের এই মুহূর্তে ভূমিকা কি, তারা কতটুকু দায়িত্ব পালন করছেন বা করতে পারছেন, কোনো ভূমিকা কি দেখছেন সরকার? দুই হচ্ছে যে ব্যক্তি স্বয়ংক্রিয় হয়ে উঠছে, সেটা আমি নির্দিষ্টভাবে কোনো বলবো না যে সেটা কি বিপুল দাবি দেওয়া থেকে তারা হলো, নাকি আমরা তাদের ব্যাপারে কোনো রকম বক্তব্য দিতে ব্যর্থ হলাম দেখে তারা যা ইচ্ছা তাই শুরু করছে, নাকি তারা পুলিশ বাহিনীর এই মুহূর্তে অসম্পূর্ণতার কারণে সেই সুযোগটা গ্রহণ করছে, নাকি আমাদের বক্তব্যের কারণে যে ভাই ওই কোন একটা জায়গা থেকে বোধহয় কেউ একটা কিছু করে, ওই পুরনো বক্তব্য। কিন্তু মোটা দাগে যেটা দাঁড়াচ্ছে, আবারও আসে নন স্টেট অ্যাক্টরদের উত্থান ঘটছে, অদ্ভুত অদ্ভুত মাইক্রো ইনসিডেন্টসের ঘটনা ঘটছে, এবং সামগ্রিকভাবে সরকার হয় পরিস্থিতির বিশ্লেষণে ব্যর্থ হচ্ছেন, অথবা তারা এটার মোকাবেলার জন্য যে কর্মসূচি গ্রহণ করা দরকার সেটার ব্যাপারে হয় তারা ব্যর্থ হচ্ছেন, অথবা নতুন কোনো বাস্তবতা তাদের একটা অনাগ্রহ রয়েছে যে এই দায়িত্ব আমি নেব কিনা। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর শামীম রেজা স্যার। মাহমুদা হাবিব আবাস আসতে চাই যে জাতীয় নাগরিক পার্টি থেকে বলা হচ্ছে যে এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তার সাথে আগামী নির্বাচন বা ডিসেম্বরে নির্বাচন করাটা কতটা সমীচীন হবে, এরকম একটা বক্তব্য এসেছে। পাশাপাশি এই বক্তব্য তারা বলছেন যে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় পরিসরে সংস্কারের কোনো সদিচ্ছা নাই, এটাও জাতীয় নাগরিক পার্টি থেকে বলা হচ্ছে। আপনার আলোচনা শুনবো, একজন দর্শক অপেক্ষা করছেন, তার ফোনটা নিয়ে আমি আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক, কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি প্লিজ, আমি দুলাল সরকার বলছি, আমি বাড্ডা থেকে বলছি প্লিজ। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দুলাল ভাই, বলুন। জি, আমি সম্মানিত আলোচকবৃন্দের কাছে আমার একটি প্রশ্ন, যে আমি একেবারে সাধারণ মানুষ এই দেশের। তো এতদিন আমরা দেখেছি আমাদের দেশে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, একটা স্বৈর শাসক আমাদের উপর চেপেছিল, এতদিন সুষ্ঠু নির্বাচন হয়নি, মতামতের গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু এখন আমরা সেই স্বৈর শাসন থেকে বেরিয়ে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট হলো। তো এখন কি হলো যে আমি একেবারে সাধারণ মানুষ হিসেবে, আমার ওয়াইফ আমাকে অফিসে গেলে বলে যে তুমি সন্ধ্যার আগে ফিরে এসো, এখন যে চারদিকে দেখছি তুমি অন্ধকার দিয়ে এসো না, ভালো রাস্তা দিয়ে এসো, রিক্সায় চললে চিন্তাই হচ্ছে, নারীদের ক্ষেত্রে তাদের পোশাক নিয়ে অবমাননা করা হচ্ছে। গুলশানে দেখলাম, আমার অফিস গুলশানে, তার পাশে একটি বাড়িতে লোক গিয়ে বলছে এখানে অস্ত্র আছে কি না আছে, আমরা দেখতে চাই এটা।
এই যে আমরা মব জাস্টিসের আন্ডারে পড়ে গেলাম, এর থেকে আমাদের পরিত্রাণের উপায় কি? তাহলে কি আমরা এই দেশে জন্মগ্রহণ করে ভুল করলাম? না দুলাল ভাই নিশ্চয়ই নয়। দুলাল ভাই নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে, নিশ্চয়ই সেটি নয় যে জন্মগ্রহণ করে আমরা ভুল করিনি, সবাই মিলেই পরিস্থিতি উত্তরণ ঘটাতে হবে। একজন নাগরিক হিসাবে আপনার কাছে মনে হয়, কি মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতির পিছনে যে কারণগুলো দায়ী, তার মধ্যে আপনার দৃষ্টিতে কোন কারণটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই অবনতির পিছনে? অবনতির পেছনে আমি তো সাধারণ মানুষ, আমি তো শান্তিতে থাকতে চাই, এটাই হচ্ছে আমার প্রথম প্রশ্ন, এটা আমার মানে একমাত্র চাওয়া। তো এর পেছনে আমার যে মনে হলো যে এই যে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করছে, এখন যত আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে তার পেছনে এই ছাত্রদের আমি দায়টা একটু বেশি দেখছি, কারণ ওনারা একটা মব জাস্টিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা আমার ফিল হচ্ছে যে কোথাও কোটা আইন শৃঙ্খলা অবনতি হলে। কালকে দেখলাম আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছাত্রীকে হেনস্থা করা হলো, তাকে গিয়ে লোক বলছে যে তাকে ছেড়ে দাও। এই যে তাহলে তো আমি যদি কোনো আইনের ব্যত্যয় ঘটায়, আমি যদি আইনকে সঠিকভাবে চলতে না দেই, তাহলে তো এখানে মব জাস্টিস গুলো উৎসাহিত হয়ে যায়। আমার প্রশ্ন হলো এটা যে মব জাস্টিস যেখানে হোক সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং তাদেরকে সেই ফ্রিডম দিতে হবে, যেই অন্যায় করুক, সে দলের হোক, সে নতুন ছাত্র সংগঠনের হোক, বিএনপি হোক, স্বৈরাচারী হোক, সেটা কোন রাজনৈতিক দল তাদের উপর যেন প্রভাব না খাটাতে পারে। আমার মনে হয় যে এই কাজটি সঠিকভাবে করলেই এই আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে আমাদের অসংখ্য ধন্যবাদ দুলাল ভাই ফোন করার জন্য। আপনি যে বিষয়টি প্রশ্ন আকারে উত্থাপন করলেন, পাশাপাশি যে বিশ্লেষণ এর প্রসঙ্গগুলো তুলে ধরলেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আপনি আমাদের সাথেই থাকবেন। হাবিব আপা যে প্রশ্নটি রাখা যে আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন কতটা সম্ভব, যে প্রসঙ্গ নিয়ে জাতীয় নাগরিক কমিটি কথা বলছে, তারা বলছে যে বর্তমান পরিস্থিতি নির্বাচনের অনুকূলে না। তার রাজনৈতিক দল হিসেবে তো একটা মত দেওয়ার অধিকার তাদের আছেই, তারা যেইভাবে মনে করেন তারা সেটা জানাবেন। নির্বাচন নিয়ে তাদের যে অনুভূতি সেটাও তারা জানাতে পারেন, কিন্তু বেসিক্যালি পলিটিক্যাল পার্টি নাহিদ ইসলাম হচ্ছেন প্রধান এনসিপির, এবং পলিটিক্যাল পার্টি হিসেবে তিনি একটা তার অনুভূতি বা তার উপলব্ধি জানিয়েছেন। কিন্তু রিয়ালিটি হচ্ছে যে আমরা যদি দেখি গত 7 মাসে আইন শৃঙ্খলার পরিস্থিতি ক্রমান্বয়ে আপনার খারাপ হচ্ছে, তাহলে আপনি যদি এই যে পতন, আইন শৃঙ্খলা মানে পরিস্থিতির যে ক্রমাবনতি যেটা ঘটছে, সেইটা তো আসলে এত দ্রুতগতিতে ধাবমান নিচের দিকে, আপনি যেটা বলছেন যে এই কারণে নির্বাচন করা সম্ভব হবে না, তাহলে তো যৌক্তিক হলো যে আরেকটু আগিয়ে আনেন। তাহলে আপনি তো পারছেন না, সরকার তো ফেল করছে, সরকার তো মিজারেবলি ফেল করছে। দুটো জিনিস যেটা এই দুলাল ভাইও খুব স্পষ্টভাবে বললেন, মবটা কখন হয়? যখন একজন মানুষ ফিল করে যে আমি এটাতে বিচার পাবো না, অথবা অন্যদিকে আরেকভাবেও মব হয় যখন সে মনে করে যে এই মোরাল পুলিশিং এর দায়টা আমার, এটা আমাকেই করতে হবে, নিজেই বিচার করতে চাইবে। এটা আমার ক্ষমতা এবং আমার দায়, এটা দুই ভাবে হয়। এই দুইটাই এখন ফাংশনাল। এই দুইটাই তখন ফাংশনাল যখন হচ্ছে মূল সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী যে তার যে বাহিনী কিংবা তার যে ডিসিশন কিংবা তার যে অ্যাকশন প্রতিটা ফেল করে। তার মানে এখানে কলকাঠি কেউ নাড়ছে। এবং এখানে আবারও তো বলি, এখানে কিন্তু নাহিদ ইসলামের স্টেটমেন্ট এখানে শেষ হয়নি। আমার যেটা মানে এখানে যেটা আমি কনসার্ন পার্টটা এবার আপনাকে বলি। নাহিদ ইসলামের স্টেটমেন্টেরই আরেকটা অংশে আছে ওনাদের প্রোক্লেমেশন অফ ডিক্লারেশন নিয়ে কথা বলা আছে, সেটা নিয়ে একটা উনি বৃহত্তর ঐক্য বোঝাতে চেয়েছেন বা অন্য কিছু বোঝাতে চেয়েছেন, সেটা আমার কাছে স্পষ্ট হয়নি। সেটা সেকেন্ড রিপাবলিকের কথা বলছেন না, ওখানে আপনি স্টেটমেন্টটা আমার মনে হয় যে বা ইন্টারভিউটা যদি আপনি দেখেন, ইন্টারভিউ উনি একটা পার্টে বলেছেন যে এটা যদি হয়ে যায় বা এটা যদি সহজ হয়, সব রাজনৈতিক দলগুলো মিলে আমরা করতে পারি, তাহলে নির্বাচন খুব দ্রুতই করা যেতে পারে। এই কথাগুলো আসলে আরো মনে হয় একটু মানে কৌশলের সাথে মনে হয় বক্তব্য প্রদান করা দরকার। কারণ হলো যে আপনি প্রথমত একটা দল হিসেবে ফিল করছেন যে আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, কাজে নির্বাচন এখন হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমি আপনাকে বলি যে আগস্টে যে সময় ক্ষমতা গ্রহণ করলেন 8ই আগস্ট এই সরকার, তখন থেকে ইভেন এখন থেকে 3 মাস আগেও এটার চেয়ে একটু বেটার ছিল আইন শৃঙ্খলা অবস্থা। কোন ওয়েতে? যে আমরা আবারও বলি যে ভাইয়া যেটা বললেন যে আমরা বিভিন্ন ভয়েস শুনেছি, কিন্তু সেগুলো কোনোটাই
এতখানি অ্যালার্মিং বা এতখানি ভয়ঙ্কর না যে আপনি রাস্তায় দুইজন মহিলাকে তাদের কোনো একটা অ্যাকশনের জন্য মোরাল পুলিশিং করে হেনস্থা করবেন, এতদূর হেনস্থা করবেন যে সেটা নিয়ে মানে সমগ্র নারী সমাজ মানে ভীত সন্ত্রস্ত হয়ে এই জায়গাতে উঠবে। মাহমুদা আপা ঠিক আছে? আরেকটু স্পষ্ট করতে চাই যে জি। আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা আছে জি। তাকে আমরা এক একজন এক এক শব্দ ব্যবহার করে এক একভাবে বিচার বিশ্লেষণ করছে, কিন্তু আমার প্রশ্নটি হলো এই অবস্থার সাথে কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির রাজনৈতিক আশা পূরণের সম্পর্ক কতটুকু? রাজনীতিবিদ অন্যরা এইভাবে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে সেখান থেকে ফায়দা নেবেন, এটা আসলে আমি ভাবতে চাই না ভাইয়া। কারণ হলো আমরা এই সময়টা পার করে এসেছি, 5ই আগস্টের আগের কথা। এখন আমরা এই বাস্তবতাটা যদি থেকেও থাকে, এই মুহূর্তে যদি এ ধরনের কোনো ইশারা ইঙ্গিত কারো চোখে ধরাও পড়ে, আমি একটা দল হিসেবে নতুন রাজনৈতিক দল যারা আছেন তাদেরকে আমি আরও অনেক বেশি আস্থা এবং বিশ্বাসের মধ্যে আনতে চাই। দ্বিতীয়ত, আমি যেটাকে ভয় পাই সেটা হচ্ছে যে মানে আমি ব্যক্তি হিসেবে এবং দল হিসেবে বিএনপি যেটাকে ভয় পায় সেটা হচ্ছে এই স্টেটটাকে একটা জঙ্গি স্টেট, যেটা আমার সহ আলোচক কিছুক্ষণ আগে বললেন যে প্ল্যাকার্ড হচ্ছে ইংরেজিতে। আরও একটা বিষয় আপনাকে বলি যে বাংলাদেশ ঢাকার বিভিন্ন জায়গায় অ্যারাবিকে আপনার ওই যে ব্যানার করে টানিয়ে দেওয়া হয়েছে, এটা কয়েকদিন ধরে ওই ব্যানারগুলো আছে, যেটা অ্যারাবিকে যে কি লেখা আছে আসলে আরবিতে তো আমরা ওই রিডিং যারা পড়া পড়তে ছাড়া পারি না। আমরা তো রিডিং পড়া ছাড়া অ্যারাবিকের তো আর কিছু বুঝি না। এখন ওইটাতে যদি এমন কোনো ভয়ঙ্কর মেসেজ থাকে যেটাতে আপনি ছবি তুলে ওটা গুগল ট্রান্সলেশনে ফেললে ওই বাজে একটা মেসেজ বেরিয়ে আসে, আপনি আন্তর্জাতিকভাবে আপনার তো সহায়তা দরকার। এই সরকারে আমরা জিও পলিটিক্যাল বাস্তবতায় বসবাস করি ভাইয়া, কাজে আমাদেরকে সবচেয়ে যেটা বেশি খেয়াল রাখতে হবে যে এই সরকারের ব্যর্থতা বা আমি এই ক্ষেত্রে অযোগ্যতাই বলবো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একবার সিরিয়াস ধরনের অযোগ্যতাটা ব্যবহার করে এই মানে আমাদের এই টোটাল যে কষ্ট, যে অভ্যুত্থান, এই তার পরবর্তী যে আমাদের সবার অবস্থান, এটাকে যেন কেউ ধ্বংস না এই করতে কেউ পারে। যাতে ধ্বংস না করে। জি, অসংখ্য ধন্যবাদ। যে প্রশ্নটি নাজমুল হাসান আপনার কাছে রেখে যাওয়া, যদি আপনি সরাসরি এই পার্টির সাথে আপনি কোনো পদে নেই, জাতীয় নাগরিক কমিটির পার্টিতে, জাতীয় নাগরিক পার্টিতে, কিন্তু ছাত্রদলের একটা অভিযোগ যে এই পার্টিতে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে। আন্দোলনের সময় আপনি তো সমন্বয়কের দায়িত্বে ছিলেন, এই অভিযোগের কোনো সত্যতা দেখেন? আসলে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে নাগরিক কমিটি বা বিভিন্ন থানা ভিত্তিক যে কমিটিগুলো হয়েছে সেখানে আওয়ামী লীগের কিছু লোকজন আছে, এগুলো আমরা তথ্য পাচ্ছি। এটা আসলে এইভাবে একটা যেমন সত্য কথা, আরেকটা দিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জিন্দাবাদ, জয় বাংলা বলার স্লোগানও আমরা শুনতে পাচ্ছি। বিভিন্ন মিটিং মিছিল সমাবেশে বিএনপির জায়গাতেও আমরা আওয়ামী লীগের পুনর্বাসন দেখতে পাচ্ছি। একই সাথে আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এখন জুলাইটা আসলে কি বর্তমানে আছে? জুলাইটা কোথায় আছে? আমরা জুলাইয়ের রাজনীতি ব্যবসা করতেছি, জুলাইয়ের চেতনা বিক্রি করছি, কিন্তু জুলাইয়ের যে চেতনা ছিল যে যারা আমার 2000 অধিক শহীদ হয়েছে, শহীদদের সাথে যারা শহীদ করেছে তাদেরকে আমরা গ্রেফতার করতে পারছি না, তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে পারছি না, যারা আহত এখনো পঙ্গু হয়ে আছে তাদেরকে চিকিৎসা করতে পারছি না। এটা তো আসলে আমাদের প্রথম শহীদের চেতনা ছিল। কিন্তু সেই জায়গা থেকে আমরা যখন রাজনৈতিক চেতনা দাবিত হয়েছি, তখনই আলটিমেটলি আমাদের জুলাই আগস্টে যে চেতনা সেটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। আমি মনে করি যারাই এখন আছে সবার উচিত রাজনৈতিক ব্যানার বাদ দিয়ে স্বৈরাচার আওয়ামী লীগ যাদের হাতে রক্ত লেগে আছে তাদেরকে কোনোভাবে যেন পুনর্বাসনের প্রক্রিয়া তারা অংশগ্রহণ না করে। মানে এই যে পুনর্বাসনের প্রক্রিয়া বললেন, এর সাথে এই যে মব লিঞ্চিং অথবা মব ভায়োলেন্সের যে প্রসঙ্গ আছে, বা আমাদের দেশে শব্দটি মব জাস্টিস নামেই অধিক পরিচিতি পেয়েছে, তো আমরা যেভাবেই বিষয়টিকে উপস্থাপন করি বা এটা আলোচনা করি, এই জায়গাতে এই ছাত্র অধিকার পরিষদের কোনো নেতাকর্মী বা সদস্য, আমরা বলতে চাই নেতাকর্মীর চেয়ে সদস্যদের উপস্থিতি দেখা গেছে, সেই চিত্র নিশ্চয়ই আপনিও লক্ষ্য করেছেন। এই অবস্থা কেন? এই যে মব লিঞ্চিং বা ভায়োলেন্সের সাথে একটা ছাত্র অধিকার পরিষদের যারা সমর্থক অথবা কর্মী, তাদের উপস্থিতি কেন? দেখুন, মব জাস্টিস নামে যে কথা বলা হচ্ছে, মব দিয়ে কোনো জাস্টিস হয় না, মব দিয়ে ভায়োলেশনই হচ্ছে সব জায়গায়। আমরা তো এখন এর আগে যে কথাটা একজন আমাদের দর্শক বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনাকে কেন্দ্র করে একটা মেয়েকে হ্যারাসমেন্ট করা হচ্ছিল, সেখানে ছাত্রদের একটা দায়। আলটিমেটলি ওখানে কিন্তু তহিদি জনতা নামে কয়েকজন গিয়ে থানা ঘেরাও করেছে, পরবর্তী তাকে জামিনে বের করে নিয়েছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কোনো বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ, কোনো লেভেলে কোনো কর্মী আমাদের এই সকল ঘটনার সাথে জড়িত না। তবে একটা বিষয় আমি বলি, দেখেন আজকে যে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হচ্ছে পরিস্থিতি, কেন দেখেন, আজকে রামদা পিস্তল দিয়ে আমরা প্রকাশ্যে চাঁদাবাজি করতে দেখতে পাচ্ছি, দুর্নীতি করতে দেখতে পাচ্ছি, তারা কারা করতেছে? আওয়ামী লীগ তো এখন নাই। এখন যারা প্রকাশ্যে চরিত্র আছে, আমার নাম এটা, আজ থেকে আমাকে চাঁদা দিতে হবে, এগুলো কারা করছে? আরেকটা বিষয় দেখেন, আওয়ামী লীগের ঘটনাটা কি মনে আছে আপনার কাছে? কয়েকদিন আগে হ্যাঁ, গুলশানও দেখেছি এরকম, যারা কয়েকজন গিয়ে এখানে আওয়ামী লীগের লোকজন আছে, টাকা আছে, অবৈধ টাকা আছে, তাদের উদ্ধার করতে, কিন্তু এগুলো দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। ওখানে যারা ছিল, ভিডিওতে যাদের দেখলেন, তাদের কাউকে চেহারা দেখে পরিচিত মনে হয়? এখানে আমি ওইভাবে অনেকেই চিনি না, কারণ কিন্তু এটা আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে ফেসবুকে লেখালেখি করেছি, আমার দায়িত্ব। কাউকে চিনতে পারেননি? এখানে না, ওইভাবে আমি কাউকে এইভাবে চিনি না ওখানে যে যারা আছে এখানে। তো এই যে জায়গাটা আমি বলছিলাম চাঁদাবাজি যে বিষয়টা, এখন দেখেন
আওয়ামী লীগ কিন্তু নাই, তাহলে কারা করছে? আরেকটা বিষয় আমি দেখতে পাচ্ছি যে আমার নিজের উপজেলা হচ্ছে মেঘনা, সেখানে অবৈধভাবে রাতের অন্ধকারে বালু দিয়ে মানুষের জমি কেটে ফেলছে। যেভাবে জমি কাটা হচ্ছে, লাখ লাখ টাকা পাচ্ছে, কারা পারতেছে? বিএনপি তো, এখানে তো আওয়ামী লীগ তো নাই, কারা করছে? আমাদের গ্রামের রামপ্রসাদ, কারা করছে, কাদের দেখছেন, যারা করছে তাদের পরিচয়টা কি? এখানে আমরা যতটুকু জানতে পারি ওখানে বিএনপির লোকজন আছে, বিএনপি থেকে ওইভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমি যদি দায়িত্ব নিয়ে বলি, আমি উপদেষ্টাদের মাধ্যমে কয়েকবার কথা বলে ডিসি ইউনো বা কোস্টগার্ডকে কথা বলে ওখানে পাঠানো হয়েছে, কিন্তু তারা এত বেশি শক্তিশালী, সেনাবাহিনী ওখানে গিয়ে হামলার শিকার হয়েছে। তার মানে দায় কিন্তু শুধু রাষ্ট্র, মানে রাষ্ট্রকে দেখলে হবে না, আমাদের দেশের মানুষকে সচেতন হতে হবে। একই সাথে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যেভাবে প্রথমে গভর্নমেন্টকে, মানুষ ভাই, সাধারণ মানুষ কিভাবে সচেতন হবে? তারা তো অপরাধীদের সাথে কি পেরে উঠবে? তারা পেরে উঠবে না, তারা যে বয়সটা রাইজ করছে আগের মতো সেটা থাকতে হবে। সবচেয়ে বেশি দরকার হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর হেল্পটা আমাদের দরকার। এখন সাধারণ মানুষ যদি একত্রিত হয়ে এই অন্যায় বা অপরাধের প্রতিরোধ করতে যায় বা প্রতিবাদ করতে যায়, সেখানে তো আবার সংঘাত সহিংসতা তৈরি হবে, সেটা তো এক ধরনের মব তৈরি হবে না। অবশ্যই এটা দায়িত্ব তো রাষ্ট্রের। এই তবে এইখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেন হচ্ছে প্রত্যেকটা বিগত সময়ের প্রত্যেকটা রাষ্ট্রে যারা দায়িত্বে ছিলেন তারা কেউ আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের প্রত্যেকটা ওয়ার্ড থানা ভিত্তিক লোক ছিল, বিএনপি ছিল, বিএনপির ওয়ার্ড থানা ভিত্তিক লোক ছিল, কিন্তু বর্তমান সরকার কিন্তু ওইভাবে লোকগুলো স্ট্রাইকিং ফোর্সটা নাই, যার কারণে এই গভর্নমেন্টের স্ট্রাইকিং ফোর্সটা হওয়া উচিত এদেশের জনগণ, যারা বিগত 6 মাস নিরবিচ্ছিন্নভাবে সাপোর্ট দিয়েছে। বর্তমানে রাজনৈতিক কারণে যে সাপোর্টহীন, জনগণ তো কোনো সহিংসতা চায় না, তাহলে যারা সহিংসতা চায় বা সহিংসতা করছে তাদের উদ্দেশ্যটা আপনার কাছে কি মনে হয়? তাদের কি উদ্দেশ্য আছে? এখানে পলিটিক্যালি হতে পারে যে গভর্নমেন্ট ফাংশন করছে না, তাকে সরায় নতুন ইলেকশন দিতে হবে। আমি এই জায়গায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া, কিন্তু আমরা যখনই ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছি তখনই দেখছি আমাদের বর্তমান রাজনৈতিক দলগুলো সেটাকে ব্যাটো দিয়েছে। দেখুন এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ডেট দিয়েছে, রাকসুতে ডেট দিয়েছে, কিন্তু বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের কষ্ট লাগে এই জায়গাতে যে রাজনৈতিক দলগুলো এত ব্যর্থতার পরিচয় দিয়েছে, যাদের রক্তের কাটা আজকে নতুন একটা বাংলাদেশ, সেই বাংলাদেশের ছাত্রদেরকে তারা ভুলে গেছে। এখানে বর্তমানে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলো আছে, তারা বিভিন্ন রকম সংস্কারের কথা বলে নির্বাচন চাচ্ছে, কিন্তু ছাত্র সংসদ কেন নয়? আমরা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার কেন চায় না? আপনার কাছে কি মনে হয় তারা চায় না কেন? তারা চাচ্ছে না, তারা জাতীয় নির্বাচন নিয়ে বেশি ফোকাস, তারা চাচ্ছে ক্ষমতায় যেতে, ক্ষমতায় গিয়ে তারপর তাদের মধ্যে সেট আপ দিবে। কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন দেয় তাহলে যারা ক্লিন ইমেজের ছাত্র আছে তারা হয়তো বেরিয়ে আসবে, যেটা সরকার, দলীয় সরকার আসলে হয়তো সেটা হবে না, আমার সেটা মনে হচ্ছে। আপনার বিশ্লেষণ তাই? আমার সেটা মনে হচ্ছে। আরো প্রশ্ন আছে, আমরা শুনবো, তবে ডক্টর শামীম রেজা আসতে চাই। প্রশ্নটি এরকম যে আসলে পুলিশকে পরিপূর্ণভাবে সক্রিয় করার ক্ষেত্রে এই মুহূর্তে যদি একেবারে 1, 2, 3 করে 3টি প্রস্তাব আপনার কাছ থেকে শুনতে চাই, কোন 3টি প্রস্তাব রাখবেন? না, আমি এই প্রশ্নের সচেতনভাবে এই কারণে উত্তর দেব না। পুলিশ রিফর্ম কমিশনের রিপোর্টও আছে। এর আগে ইউএনডিপি, একজন নাগরিক হিসেবে তো আপনার প্রত্যাশা আছে বা প্রত্যাশাগুলো একেবারেই অপ্রয়োজনীয়, কারণ আমি যে প্রত্যাশাই করি না কেন তার আসলে কোনো রকম প্রভাব এখন পড়বে না। আমি শুধু এইটুকুই তাহলে একটা দর্শনগত জায়গা থেকে বলতে পারি যে প্রথমত তার পূর্ণাঙ্গ পুনর্গঠন প্রয়োজন। আর যতক্ষণ আপনি তার পূর্ণাঙ্গ পুনর্গঠন না করতে পারছেন, এবং সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পুলিশ পুনর্গঠনের সঙ্গে একটা রাজনৈতিক প্রতিশ্রুতির বিষয় দিয়ে থাকতে হবে, এবং এটা আমরা এখন যে পর্যায়ে এটাকে নিয়ে গেছি বা যা ঘটেছে, আমরা নিয়ে যাইনি, পরিস্থিতির বাস্তবতা যা ঘটেছে সেটার পূর্ণাঙ্গ যদি শুধু গঠন করলে হবে না, আপনাকে তো সেটা ইমপ্লিমেন্টেশনে যেতে হবে, এবং সে বাস্তবায়নে যেতে গেলে আপনাকে পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে এবং এক ধরনের পলিটিক্যাল ইনভলভমেন্টও লাগবে। আমি আবারও স্পষ্ট করি, বাই পলিটিক্যাল ইনভলভমেন্ট আমি কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা বাস্তবায়নের কথা বলছি না, কারণ ইটস আ মেজর পলিটিক্যাল ডিসিশন পুলিশ ফোর্সের ব্যাপারে, এটা এতটা সহজ না। কিন্তু এই মুহূর্তে যে প্রসঙ্গ কারণে উঠছে যে যেটুকু শক্তি আমাদের আছে এবং যেটুকু ফোর্সেস মাঠে আছে, বা যে সাথে যৌথ বাহিনীর সঙ্গে কাজ করুক যেভাবে হোক, সেটার পূর্ণাঙ্গ মাত্রা কেন ব্যবহার করা যাচ্ছে না, সে প্রশ্নটা বারবারই থাকবে, এবং সে প্রশ্নের উত্তর আমরা যত বেশি দিতে চেষ্টা করব তত বেশি এক ধরনের ধোঁয়াশা এবং অস্পষ্টতাই তৈরি হবে, কারণ প্রশ্নের উত্তর আপনি পাবেন না। আমি যদি যিনি প্রশ্ন করেছেন দুলাল, তার কথা থেকে যদি আপনার অনুমতি নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করি তাহলে হয়তো কিছুটা বলা যেতে পারে। উনি মত প্রকাশের একটা কথা দিয়ে শুরু করেছিলেন, পরে মত প্রকাশের কথাটা তোলেননি, মানে আলোচনা করেননি। যেহেতু মত প্রকাশ তুলেছিলেন, আমি একটু বলি, আমি মত প্রকাশের ক্ষেত্রে কোনো সমস্যা দেখছি না। এই যে আলোচনাগুলো করি, আমি জানি না অন্যদের ক্ষেত্রে অভিজ্ঞতা, কেউ গিয়ে আমাকে ফোন করেন না বা কেউ গিয়ে বলেন না যে আপনি মত কেন প্রকাশ করে আসলেন। আমরা আমাদের তরুণ রাজনীতিবিদদের, আমি যদি নাম ধরেই বলি, যে আমি নাহিদের ম্যাচুরিটি প্রশংসা করি, তার যে একটা স্থিরধী যে অবস্থা, তার যে নেতৃত্ব দান করার বা নেতৃত্ব দেবার যে তার একটা প্রকাশভঙ্গি, সেটা আমাকে আকৃষ্ট করে। একই সঙ্গে তিনি যখন বিভিন্ন রেটরিক পরস্পর বিরোধী দিচ্ছেন তখন আমি তার সমালোচনা করছি, আমি তো করছি, অসুবিধা তো নেই। বিএনপির সামনে বসে আমরা বিএনপি সমালোচনা করছি, আজকে অন্য একটা চ্যানেলে করেছে, অন্যদের করছি। এই মত প্রকাশে কেউ যে আমাদেরকে আটকাচ্ছে তা কিন্তু না। বিষয়টা হলো যে আমাদের অন্যতম একটা অংশীজন কিন্তু গণমাধ্যম। গণমাধ্যম এক্ষেত্রে কি ভূমিকা পালন করছে সেটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। গণমাধ্যম কি বিশেষ কারোর ব্যাখ্যা দেবার কোনো দায়িত্ব গ্রহণ করছেন কিনা? কোনো কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে এক বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক দলের কেউ একজন, বা রাজনৈতিক বক্তব্য,
তার কাছ থেকে আমরা ব্যাখ্যাটা পাচ্ছি না, ব্যাখ্যাটা গণমাধ্যম দিয়ে দিচ্ছে। গণমাধ্যমে কেউ কলম লিখতেই পারে, গণমাধ্যমে মতামত দিতেই পারে, কিন্তু গণমাধ্যম নিজে সেই ব্যাখ্যায় কত দূর যাবেন সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বড় আর একটা অংশীজন হচ্ছে জনগণ নিজে। সেই জনগণ তার মত প্রকাশের স্পেসটা পাচ্ছেন কিনা, জায়গাটা পাচ্ছেন কিনা, সেটা সে কেবলমাত্র যে সামাজিক মাধ্যমে লিখে মত প্রকাশ করবেন তা তো আমরা বলছি না। গণমাধ্যমে তার মত প্রকাশ করার সুযোগ পাচ্ছেন কিনা, অন্য স্পেসে তিনি পাচ্ছেন কিনা, অন্য ইনট্যাঞ্জেবল স্পেস যেটা ধরা যায় না, যেখানে তার মত প্রকাশ করার কথা, সেটা তিনি করতে পারছেন কিনা, সেই জায়গাটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আসেন আইন শৃঙ্খলার যে কথা উনিও তুলেছেন, আপনার প্রসঙ্গে উত্তর দিই, যেটা একটু আগে মাহমুদা বলছেন, আমি ভুলে গেছি বলতে তখন। এর মধ্যে জেল ভাঙার ঘটনা ঘটেছে, সবাই ফিরে আসছেন কিনা আমার কাছে তথ্য নেই। এর মধ্যে একাধিক অপরাধী, গুরুতর অপরাধে যারা জেলে ছিলেন, তাদেরকে ছেড়ে দেওয়া, বলবো না ছেড়ে দেওয়াটা খুব আইনি শব্দ হয় না, বিভিন্ন সুযোগে তারা বেরিয়ে আসছেন। যেহেতু জামিনে বের হয়েছে তখন সেটা ধরুন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা বেরিয়ে আসছেন। আমরা তো প্রশ্ন করতেই পারি যে জেল ব্রেকের পরে কি ঘটনা। উনি ক্ষুদ্রাস্ত্রের কথাগুলো বলেছেন, যে ছোট ছোট যে আর্মসগুলো ছড়িয়ে যায় বিভিন্ন, একসময় স্মল আর্মস নিয়ে আমাদের বড় উদ্বেগ ছিল, আমরা কাজও করেছি, আমরা এখন সেগুলো শুনি না যে তার অবস্থাটা কি। তারপরে এই ধরনের অপরাধী চক্রের নেতার এবং তাদের মধ্যে জঙ্গি কার্যক্রমের ক্ষেত্রেও আমি এই জঙ্গির সঙ্গে আগের সরকারের ডিসকোর্স মেলাচ্ছি না, দুটো আলাদা ধরনের বিষয়। তারা আসলে এই মুহূর্তে কোথায় বা কি ধরনের কাজ করছেন। দ্বিতীয় জিনিস হলো যে আইনের ব্যত্যয় হলে আসলে বিচার পাওয়া যায় না, যেটা দুলালও বলছেন, আমি একমত, যেটা উনিও কিছুটা ব্যাখ্যা দিয়েছেন যে ভাই আমার তো বিচার পেতে হবে, তো বিচার পাওয়ার জন্য আমি কোথায় যাব। এখন আমরা এত বেশি রাজনৈতিক মামলা অন্যান্য বিষয়গুলো নিয়ে ব্যস্ত, এই যে যত মাইক্রো ইনসিডেন্সের কথা বলছি সেগুলোর ক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণে যেতে পারছি কিনা, আমরা যথেষ্ট পরিমাণে বিচার পাচ্ছি কিনা, কে সরকারে আছেন, কোন গঠনের সরকার আছেন, তার চেয়ে বড় বাস্তবতা আমি তো বিচার পাচ্ছি না রে ভাই, আমি তো বিচারের প্রক্রিয়ায় যেতেই পারছি না, আমি তো একটা অপনোদন করতে পারছি না। তো এরকম একটা পরিস্থিতিতে, এবং একটু আমি এখানে একটু সংশোধনী দেব, দুলাল যে বক্তব্যটা দিলেন যে মবের সঙ্গে সব ক্ষেত্রে আমি যে কোনো তরুণদেরকে লেবেলিং এর পক্ষে না, বা শিক্ষার্থীদের লেবেলিং পক্ষে না, এটা অত্যন্ত অনৈতিক হবে। মব যারা করছেন তাদেরকে মব ক্রিয়েটার হিসেবে ধরতে হবে। আর আপনার কাছে যদি সুস্পষ্ট প্রমাণ থাকে যে অমুক দলের অমুক পক্ষের, আপনি সেটা বলেন। আমি হঠাৎ করে একজন শিক্ষার্থীকে বা আমি একটা তরুণকে কেন সেখানে দোষারোপ করবো যে অমুক পক্ষে তিনি আছেন, সেটা না জেনে মত দেওয়া ঠিক হবে না। আপনি একটা জিনিস খেয়াল করুন যে একটা সময় পর্যন্ত যখন তরুণরা রাজনৈতিক দল গঠন করেননি বা বিভিন্ন সংগঠনে তারা বিভক্ত হননি, আমরা কিন্তু মনে করছিলাম যে তারা আছেন এবং আইন শৃঙ্খলার যদি কোনো ধরনের পরিস্থিতি হয় তারা মাঠে বক্তব্য দেবেন। এখন তো তারা রাজনৈতিক দলের অংশ, তারা বিভিন্ন সংগঠনে বিভক্ত, সবাই তাদের সঙ্গে একমত না। সেটাও কিন্তু একটা সুযোগ তৈরি করেছে। একদিকে আমরা যত পর্যন্ত যে পরিমাণে আপনার একটা পুলিশের যে অ্যাক্টিভিটিস থাকা উচিত পূর্ণ সক্ষমতা নিয়ে, সেটা পাচ্ছি না। অন্যদিকে যাদেরকে আমরা একটা কালেকটিভ ফোর্স হিসেবে মনে করেছিলাম যে তারা অন্তত আছেন, যে কেউ কিছু করতে পারবে না, তারা এখন অন্য এজেন্ডাতে আছেন। সে এজেন্ডা ভালো কি খারাপ সেটা অন্য আলোচনার বিষয়, বাস্তবতা সেটাই। তো সবকিছু মিলে এর মধ্যে দিয়ে জনগণের জন্য যে এজেন্ডা সেটা মার খেয়ে যাচ্ছে। তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে সবশেষে আমি বলেই আপনার কাছে চলে যাব, মোরাল পুলিশিং। এবং যে মোরাল পুলিশিং আমি মনে করি যতজন বিভিন্ন ধরনের নন স্টেট অ্যাক্টরদের নাম বলা হলো তাদের সংশ্লেষ আছে কিনা সেটা চিন্তা করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর শামীম রেজা স্যার। মাহমুদা হাবিবা আপা আসতে চাই যে আসলে বিএনপির প্রসঙ্গে একেবারে তার এলাকার উদাহরণ দিয়ে যেটি আমাদের নাজমুল হাসান কয়েকটি প্রসঙ্গ বলল, এটি একটি বিষয়। আবার আপনারা বলছেন যে নির্বাচন হলে রাজনৈতিক দল সরকারে আসলে, রাজনৈতিক দলের সরকার আসলে এই পরিস্থিতিগুলো থাকবে না। এর পিছনেও বা কি উদ্দেশ্য, কি প্রসঙ্গগুলো আছে, এটা একটু শুনে নিতে চাই। এটা প্রথমে আমি তবে ভাই যে অভিযোগটি নাজমুল হাসান যে অভিযোগটা করলেন, উনি তিনটা বিষয় বলেছেন। প্রথম হচ্ছে যে মাইকিং করে একটা বিষয়, এই ধরনের একটা ইনসিডেন্ট যেটার বিরুদ্ধে ইনস্ট্যান্টলি ব্যবস্থা নেওয়া হয়েছে, সারা দেশব্যাপী প্রতিনিয়ত এটা হচ্ছে। এবং আপনার এলাকায় যেখানে যে ঘটনাগুলো ঘটেছে, আপনি কার কার কাছে গেছেন আমি জানি না, তবে আমি অনুরোধ করব যে ইনফরমেশনগুলো দিতে, আমাদের সাধ্য অনুযায়ী আমরা সর্বোচ্চ করব। দুইটা জিনিস মনে রাখতে হবে, উনি গেছে, ওনার ওখানে পুলিশ গেছে। এবার আমি রাষ্ট্রের দায়টা বলি। বড় আমাদের দলের কোনো নেতা বা কর্মী যদি দুর্বৃত্ত হয়ে ওঠেন বা ওঠার রাস্তায় হাঁটেন, আবারও বলি আপনাকে, বারবার বলা আছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। উনি বলছেন যে তারা যেতেই পারেনি, দুর্বলতাটা কার? দুর্বলতাটা কার? না, যে ব্যবস্থাটা নিতে পারেননি সেনাবাহিনী যে মার খেয়ে এসেছে। দেখুন, যৌথ বাহিনী সারা বাংলাদেশে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং দুটো বা তিনটা, দুটো বোধহয় হয়েছে, দুটোই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে, হয় যুব দল এবং এর সাথে সংশ্লিষ্ট। আপনার মনে আছে বোধহয় কুমিল্লা একজন ভদ্রলোককে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। কাজেই এই যে 12,000 অ্যারেস্ট হয়েছে, সেখানেও যদি আপনি যান, তারা তো ফলো করছেন ওল্ড লিস্ট।
তারা কিন্তু নতুন লিস্ট করেননি। হ্যাঁ, আওয়ামী আমলের লিস্টটা কিন্তু যত ক্রিমিনাল লিস্ট সব একচেটিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা জামাতের নেতাকর্মীদের নামে ছিল। ফলে ধাক্কাটা কিন্তু আমাদের ওপর দিয়ে যাচ্ছে। যেখানে যেখানে ব্যর্থতাটা হচ্ছে সেখানে কেন হচ্ছে এইটা তো ডিগিং দরকার। আমরা তো এটাও দেখেছি রংপুরে এই অপারেশন আমার ছোট প্রশ্ন আপনার সাথে, অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে তাহলে কোন ধরনের ডেভিলদেরকে ধরা হচ্ছে? আচ্ছা, ওয়েল, ওটা অপারেশন ডেভিল হান্টের কর্মকর্তাদের সাথে মনে হয় আরেকটু বসা দরকার, এই জন্য যে আপনি 12,000-এর ওপরে আপনার অ্যারেস্ট, অথচ রাস্তায় আপনার নিরাপদ কেউ ফিল করছে না, রাস্তায় মানুষ উঠে আসছে এবং যেখানে খুশি যখন খুশি যে জায়গায় খুশি ঘেরাও দিচ্ছে, কোনো বাসায় টাকা আছে বলে বাড়ি ভেঙে ঢুকে যাচ্ছে, কোনো জায়গায় নারীরা শালীন বা অশালীনভাবে চলাফেরা করছেন কিনা সেটা নিয়ে মানে একেবারে বের যখন হয়ে আসছে। ধর্মের এত বড় অবমাননা আমি আমার চোখে দেখিনি, যে আমাদের অত্যন্ত মানে পবিত্র একটা গ্রন্থ এইরকম একজন মানে নিপীড়কের হাতে তুলে দেওয়া হয়েছে। আমি তীব্র ঘৃণা প্রকাশ করি এটাতে। বিষয় হচ্ছে যে এই বিষয়গুলার মানে প্রথম কথাটা যে আপনি আইনের একটা ওয়ে আছে, আপনার আইনের ওয়ের বাইরে আপনি যখন ওই যে মবের কথাটা বললেন, জামিনের কথাটা এই একটু আগে মাহফুজ বললেন যে জামিনে বের করে এনেছেন বিশ্ববিদ্যালয়ের ভদ্রলোককে, থানা থেকে কিভাবে জামিনে বের করে আনা যায় এটা তো আমি বুঝতে পারলাম না। আমার প্রশ্ন, কোর্ট থেকে জামিন হয়েছে। আচ্ছা, যাই হোক, আজকেও আমরা দেখেছি একজন ভুল অ্যারেস্ট হয়েছিলেন, একজন ছেলে নাহিদ গিয়েছিলেন তাকে ছাড়িয়ে আনতে, সরি আসিফ গিয়েছিলেন, একজন রিকশা চালক যিনি আসলে ওই পক্ষে ছিলেন না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ওটা ওনার যাওয়ার তো দরকার ছিল না। একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো ওইভাবে পরিচালিত হতে হবে যে কেন যেতে হবে একজন উপদেষ্টাকে। এই সিস্টেমটা তো রং। জি, আমাকে কেন একজন নিরাপদকে বের করতে যেতে হবে কিংবা একজন অপরাধীকে? আপনি যখন নিরাপরাধ ব্যক্তিকে বের করে আনছেন তখন আপনি আরেকজন অপরাধীকে বের করে আনার রাস্তাটা খুলে দিচ্ছেন, কারণ রাস্তাটা লিগ্যাল হচ্ছে না। এটা হচ্ছে করণীয়। আবারও ঘুরিয়ে ফিরে বলে আমাদের দল হিসেবে দায় অবশ্যই আছে। আমাদের যার যেখানে যদি যে অকারেন্সের বিষয়, যেমন উনি বললেন বিএনপির কথা, আমরাও তো দেখেছি রংপুরে ওই যে সমন্বয়কদের নানা জায়গায়, আমরা তো বিভিন্ন জায়গায় দেখছি। জিল্লুর রহমান সাহেব তো একটা এপিসোডই করে ফেলেছেন এটার উপরে, হাসনাত আবদুল্লাহকে উল্লেখ করে। ঠিক আছে, কাজে এইগুলো কিন্তু এখন নানা দেশব্যাপী এই ধরনের ঘটনা এই জন্য ঘটছে যে যিনি চাঁদাটা চাইতে গেছেন, যিনি বালুটা তুলতে যাচ্ছেন, কিংবা যিনি এই ধরনের অকারেন্সে জড়াচ্ছেন, তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিতে চাচ্ছে না, কিংবা তারা এটা হতে দিচ্ছে। তিনটাই সত্যি। কেন সত্যি আপনাকে বলি, বাংলাদেশের বাস্তবতায় যদি এত সত্যি হয় সেখান থেকে কোনো ফলাফল তৈরি হবে না? ফলাফল তো বের করে আনতে হবে ভাই। মূল বিষয় হচ্ছে যে দিন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, যতগুলো দল আছে, বাম বলেন, অন্য যত দল আছে, 5ই আগস্টের এই যুদ্ধে যারা মানে অংশীজন ছিলেন তাদের সবার যা যুদ্ধ থাকুক, রাজনৈতিক থাকুক, সেইটার ভিতরে রাজনৈতিক যুদ্ধগুলো চলুক। আমরা আমাদের যতটুকু সংস্কার দরকার করতে, মনে রাখবেন অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক সরকার না, কাজেই সে কিন্তু শুধু মাথায় বসে আছে। তার কিন্তু একেবারে ওয়ার্ড বা গ্রাম পর্যায় পর্যন্ত কোনো টুল নাই, যেটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের থাকে। যে প্রশ্নটা আপনি করলেন, নির্বাচন হলে কি সব উত্তরণ হবে? না, উত্তরণ হবে না নির্বাচন হলে 100 ভাগ, কখনো না। কিন্তু নির্বাচনে কমান্ড বেটার হবে। আপনার সংস্কারের যে প্রস্তাবনা, আমরা প্রত্যেকে মনে করছি, প্রতিটা দল, আমরাও বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে 31 দফা সংস্কার দিয়েছে, প্রতিটা পয়েন্টে আমাদের এই সংস্কার আছে। এবং আপনি দেখেন এমন কোনো বিষয় নাই যে সংস্কার নিয়ে আমাদের তরুণ বন্ধুরা বা তরুণ সহযোদ্ধারা আলাপ করেছেন, তার প্রতিটা সংস্কার কিন্তু আমাদের 31 দফা এই পর্যায়ে খুব ছোট করে শুনতে চাই। সেটি হচ্ছে যে এই যে বর্তমান সরকার অরাজনৈতিক সরকার, সেটি সরকার নিজেরাও বলছে এবং আমরাও সেটি বুঝতে পারছি, কিন্তু সেই জায়গা থেকে বিএনপি তৃণমূল পর্যায় পর্যন্ত একটা সাংগঠনিক ভিত্তি আছে। আবার সরকারকে আপনারা সহযোগিতা করছেন এটাও বলছেন, আবার সাথে এটাও যুক্ত করে দিচ্ছেন। এই যুক্ত করতে গিয়ে বা যুক্ত করে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? সরকারকে মোরাল সাপোর্ট দেওয়া আর সরকারকে সাংগঠনিক সাপোর্ট দেওয়া তো সেম নয়। সরকারকে যেটা আমরা দিচ্ছি সেটা তো মোরাল সাপোর্ট, সরকারটা যেন ভেঙে না পড়ে। সরকারের এই ব্যর্থতার সুযোগে যেন আরো কোনো মানে বৃহৎ দুর্বৃত্ত কিংবা কোনো পরাশক্তি কিংবা মানে পালিয়ে যাওয়া সরকারের কোনো লেজুর উঠে হবে। বাংলাদেশে শুধু মোরাল সাপোর্ট যতটুকু সম্ভব বিএনপি তো তার সর্বোচ্চ করছে। কখনো কি কোথাও কোনো বড় ধরনের 2-4টা স্টেটমেন্ট ছাড়া কোনো স্টেপ তো দল হিসেবে বিএনপি কোনো গ্রহণ করেনি। কিছু বাস্তবতা দেখতে চাই, বাস্তবতা অবশ্যই আমরা দেখতে চাই। 7 মাস পরে এই আমি আবার
বাস্তবতা নির্বাচন কাছে নিয়ে আসে, দ্রুত হয়, এরকম কিছু দেখুন বাস্তবতা? মিনিমাম 4টা সংস্কারের পরে নির্বাচন তো আপনাকে আলটিমেটলি দিতেই হবে। আপনি যে সংস্কার গুলো নিয়ে আলাপ করছেন সেটা যদি আপনি সংবিধান পুরো পরিবর্তন করে ফেলেন, আপনি যদি অন্য যে কোনো ধরনের যে আপনার দাবিগুলো আছে এই দাবিগুলো আসলে আপনি বাস্তবায়ন করবেন কিসের ভিত্তিতে, কোন গ্রাউন্ডে, কোন ইয়েতে? আপনার পার্লামেন্ট লাগবে না? আপনার নির্বাচনে এভিনিউ কোনোদিনই উঠতে হবে না? যত আপনি এটা ডিলে করবেন তত আপনার কনস্পিরেসি বাড়তে থাকবে। কারণ আরো প্রধান কারণ হচ্ছে যে জনপ্রশাসন, যে পুলিশ প্রশাসন নিয়ে এই সরকার চলছে, তার অন্তত 3 স্তর তো ওই আগের সরকারের এবং পরিকল্পিতভাবে তৈরি করে রাখা। জি মাহমুদ আপা, অসংখ্য ধন্যবাদ। নাজমুল হাসান, শেষ মন্তব্য শুনতে চাই, কি বলবেন? আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির প্রশ্নে কি করা দরকার? অবশ্যই সবার ঐক্যমত্য প্রয়োজন, সবার সহযোগিতা দরকার। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যেভাবে সহযোগিতা করে আসছে, তবে একটা বিষয় আমরা খুব কষ্ট লাগে যে নির্বাচন এবং সংস্কার দুটাকে সাংঘর্ষিকভাবে তুলে ধরছে। আমি দুটাকে সাংঘর্ষিকভাবে মনে করছি না, দুটাই একই পথে হাঁটছে। এখন ধরো নির্বাচন, আমরাও নির্বাচন চাই, নির্বাচন যেই বুথ আমরা দানের শীষে ভোট দিলে যদি নৌকাতে চলে যায়, আগে যে বিষয়গুলো হয়েছে সেই বুথগুলোতে মেরামত করা দরকার। এখানে আপনার দুদকের যারা আছে, যারা রক্ষক ছিল তারা বক্ষ হচ্ছে, তাদেরকে এখান থেকে সংস্কার করা উচিত, বিচার বিভাগ সংস্কার করা উচিত। যেই বিচারকরা শুধুমাত্র আওয়ামী লীগ বিরোধী কথা বলেই তাকে ফাঁসির কাছে ঝুলাই দিত, রিমান্ডে নিত, আমাকে একটা এই সংস্কারে কতদিন প্রয়োজন? এই সংস্কারে কতদিন প্রয়োজন? যেহেতু এখন মানুষ রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ের মধ্যে চাচ্ছে, অবশ্যই তাদের এইগুলো করা দরকার, ন্যূনতম সংস্কার অবশ্যই করা দরকার। ছোট্ট একটা উদাহরণ আমি দিই। আমি 7ই অক্টোবর আর শহীদ আবরার ফাত বুয়েটের মেধাবী শিক্ষার্থীর স্মরণ সভা করতে গেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে। সেখানে ছাত্রলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান আমাদের উপর হামলা করেছে, আমরা আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেছি। সেখানে বর্তমানে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ ছিল, আমরা 30 জন আহত হয়ে আমরা চিকিৎসা নিতে গেলাম। পরবর্তীতে পুলিশ মামলা দিল কে, আমরা তাদের পকেট থেকে 12,000 টাকা চুরি করছি। এই কথা শুনে বিচারক আমাদেরকে 2 মাসের জেল দিয়েছে, 2 দিনের রিমান্ড দিয়েছে। এই যে বিচার ব্যবস্থা, এইটা যদি ন্যূনতম সংস্কার করতে না পারি তাহলে আমাদের বাংলাদেশ থেকে লাভটা কি? অবশ্যই জায়গাগুলোতে না, আমি আলোচকদের জ্বালাময় বক্তৃতা শোনার পরে আপনি যে প্রশ্ন, আমি তখন উত্তর দিইনি যে পুলিশের ক্ষেত্রে 1, 2, 3, আমি এখন একটু শতপ্রণোদিত হচ্ছে, আপনি অনুমতি দেন। একটা হলো যে পুলিশ পুনর্গঠনের জন্য এখনই কাজ শুরু করা, এবং সেক্ষেত্রে যদি সুপারিশ এই মুহূর্তে বাস্তবায়নযোগ্য কিছু থাকে। 2, আমি মনে করি যে তাদের রিক্রুটমেন্টের যে পলিসিসটা হবে সেইটা স্থির একটা সিদ্ধান্তে আসা যে কি কি শর্তে তাদের নিয়োগ হবে, সেটা কিছুটা শুরু করা যেতে পারে। এবং আরেকটা হলো যে এই মুহূর্তে একটা নিড অ্যাসেসমেন্ট করা যে যতটুকু শক্তি আমাদের পুলিশের আছে সেইটুকু সর্বোত্তম ব্যবহার কি করা যায়। আর একেবারে সংক্ষেপে বলবো, দোষারোপের পারদ ক্রমশ বাড়ছে, এই দোষারোপের পারদ কমাতে হবে। এবং এই যে দ্বন্দ্বমুখী যে সংস্কার নির্বাচন, দোষারোপ থেকে এইটা থেকে বেরিয়ে আসতে হবে। আমাকে নিশ্চিত করতে হবে যে আমরা যে গুরুতর সিকিউরিটি সিচুয়েশনের দিকে যাচ্ছি সেইটা কিভাবে মোকাবেলা করা যায় এবং সেভাবে টেনে ধরা। আপনি কিছু যুক্ত করতে চাচ্ছেন খুব ছোট করে? খুব ছোট করে দুইটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে বিএনপি যেটা বলেছে সেটা মিনিমাম সংস্কার, সেটা জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা এবং হচ্ছে আপনার নির্বাচন কমিশন। এই মিনিমাম সংস্কারের 7 মাসে কিন্তু আমরা কিছু দেখতে পাইনি। এটা হচ্ছে বিএনপির ক্ষোভের কারণ। এই মিনিমাম 4টা সংস্কার ছাড়া যে একটা ইলেকশন হবে না ইনক্লুসিভ অ্যান্ড ফেয়ার, এটা বিএনপি বোঝে বলে এই 4টা সংস্কার নিয়ে কিন্তু নির্বাচনের দাবিটা তুলছে। কিন্তু প্রতিনিয়ত আপনি যদি অজুহাত দিতে থাকেন সেটা কিন্তু ভেরি ফ্রাস্ট্রেটিং। অসংখ্য ধন্যবাদ মাহমুদা হাবিবা, অধ্যাপক ডক্টর শামীম রাজী এবং নাজমুল হাসান, আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানে শেষ করছি। একই সাথে জানিয়ে রাখি অনুষ্ঠানটি 15 বছর হবে সকাল 7টা 30 দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভরাত্রি।